সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন খন্দকার সাখাওয়াত আলী। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি যেতে চাই যে আমাদের সাংস্কৃতিক উৎসব, নানা রকম উৎসব আমাদের সংস্কৃতির সাথে জড়িত। সেই উৎসবগুলিকে আমরা প্রায় দশক ধরেই দেখতে পাচ্ছি যে এক ধরনের বাণিজ্যিকীকরণ হচ্ছে। শুধু যে আমাদের এই যে বর্ষবরণ অনুষ্ঠান বা বসন্ত বরণ তা না, আমাদের জাতীয় উৎসবগুলিও সেদিকে চলে যাচ্ছে। নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণের বিষয়টি রয়েছে। প্রথমত হচ্ছে যে ৯০-এর দশকের পরে আমাদের অর্থনীতি ক্রমান্বয়ে বাজার অর্থনীতিতে নীতির উপর দাঁড়িয়েই এগোচ্ছে এবং এখানে বিদেশি পুঁজির ইনভেস্ট হয়েছে, বিশেষত টেলিকমিউনিকেশন একটা বড় ধরনের বিনিয়োগ হয়েছে। হ্যাঁ, এবং ৯০-এর দশকের মাঝামাঝি পর্ব থেকেই জনসংস্কৃতিতে মোবাইল টেলিফোন একটা বড় ধরনের যুক্তি ঘটেছে এবং যেটি আর শুধু শহর বা কেন্দ্রিক একেবারে অজপাড়াগায় আমাদের 99% কাভারেজ, 100%ই কাভারেজ বলা যেতে পারে এবং গরিব মধ্যবিত্ত ধনী সবার কাছেই এই মোবাইল আছে এবং এটা একটা প্ল্যাটফর্মে রূপান্তর হয়েছে যে খুব দ্রুত কমিউনিকেশনের অর্থাৎ তথ্য আদান প্রদানের মাধ্যমটি হয়ে উঠেছে টেলিফোন। প্রথমত এটার ভিত্তিটি ছিল হচ্ছে কথা বলা। এখন আর শুধু কথা বলার মধ্যে নেই, আমরা ইন্টারনেটের যুগে ঢুকেছি এবং ইন্টারনেটেও দ্রুত প্রসার ঘটছে এবং এই ইন্টারনেটের মাধ্যমে দৃশ্য চিত্র ভিডিওগ্রাফি যেটা সিনেমা, গান, অডিওগ্রাফি এগুলো চলে যাচ্ছে। সো একটা সাংস্কৃতিক ভিত্তি তৈরি হয়েছে এই রেডিওটা, এই মোবাইল টেলিফোন। এই মোবাইল টেলিফোন দিয়ে মানুষ রেডিও শুনতে পাচ্ছে, ছবি দেখতে পাচ্ছে, ফেসবুকে একটা বড় ধরনের ব্যক্তি সংযুক্তি ঘটেছে। এর বাইরে যেটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই বাজারটা বেশ বড় এবং এই বাজারের সঙ্গে সংযুক্তিটা এই কোম্পানিগুলো বা অন্য মাল্টিনেশনালগুলো খুঁজে নিতে চেষ্টা করে এই উৎসবগুলোকে কেন্দ্র করে। এই বড় উৎসবগুলোকে কেন্দ্র করে তারা তাদের প্রসারটা, তাদের মার্কেটিং এর স্ট্র্যাটেজিগুলো নেয় এবং সে কারণেই এই সমস্ত উৎসবগুলোর ভেতরে তারা বিনিয়োগ করে এবং বিনিয়োগের মূল প্রবণতাটাই থাকে যে তাদের বাজার পরিসরটা বাড়ানো এবং তাদের সেবাগুলোকে পৌঁছে দেওয়া এবং তারা এক ধরনের তাদের গ্রাহকদের সঙ্গে এই সমস্ত উৎসবের মধ্য দিয়ে এক ধরনের সম্পর্ক নির্মাণের চেষ্টা করে এবং বাজারীকরণের এই ধারাটা আসলে এই সম্পর্কের ভেতরেই আমাদের পড়তে হবে। এবং সেই জায়গা থেকে আমাদের জাতীয় উৎসবকে আমরা যদি ব্র্যান্ডিং যেটা এখন বলা হয় সেই ব্র্যান্ডিং এর মধ্যে দিয়ে দিব, এটা একটা খুব মৌলিক প্রশ্ন। বিশেষত এবার বিতর্ক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, কিছু পক্ষে বিপক্ষে লেখা হচ্ছে, বিশেষত বিপক্ষেই লেখা হচ্ছে। বামপন্থা বা স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদী চেতনাকে যারা খুব ঘনিষ্ঠভাবে দেখে তারা এটাকে ভালো চোখে দেখছেন এবং তারা এর বিরুদ্ধে লিখবার চেষ্টা করেছে। আমি বলছিলাম যে 26শে মার্চ আমাদের সংসদ ভবনের সামনে একটি কনসার্ট হয়েছে, খুবই আধুনিক, খুবই পরিশোলিত, কিন্তু তারপরেও ওইখানে দাঁড়িয়ে আমি একজন কবির কথা বলছি, নাম উল্লেখ না করে, তার সন্তানকে নিয়ে সে গেছে, সন্তানই তাকে বাবাকে টেনে নিয়ে গেছে, কিন্তু সন্তানই আবার প্রশ্ন করেছে আপনি যে প্রশ্নটি করলেন যে আমাদের এই জাতীয় উৎসবগুলো, জাতীয় আইডেন্টিক্যাল ডেইজগুলোকে আমরা এই সমস্ত বা প্রতিষ্ঠানগুলোর হাতে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে কিনা। তো সেই পক্ষে বিপক্ষে যুক্তি আছে এবং এইখানে আমার কাছে সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা বলার সেটা হচ্ছে যে এই জনসংস্কৃতির প্রয়োজনটা কিন্তু প্রসারিত হচ্ছে। অর্থাৎ এই দিনগুলোতে যে ছুটি হয়, এই ছুটিকে কেন্দ্র করে মানুষের যে আর্থিক সামর্থ্য বেড়েছে, তার মোবিলিটি বেড়েছে, সব মানুষ এরকম উৎসব কেন্দ্রিক আয়োজনগুলোতে যেতে চায়, উদযাপন করতে চায়। উদযাপনের প্রবণতা থেকে মানুষ কিন্তু তার গতিশীলতা বেড়েছে এবং শহরের বিভিন্ন প্রান্তে এ ধরনের উৎসবের প্রয়োজনীয়তাটা বেড়েছে এবং সেখানে এই প্রয়োজনীয়তা এবং এর পেছনে যে বিনিয়োগ, এই দুটোর সম্পৃক্ততা, দুটোর একটা মেলবন্ধনের মধ্য দিয়ে কিন্তু এই বাণিজ্যিকরণের ব্যাপারটা ঘটছে।
এবং এটা আর্থিকভাবে যেরকম একটা ভিত্তি তৈরি করেছে, ঠিক সাংস্কৃতিক সামাজিক চাহিদার দিক থেকেও কিন্তু একটা ভিত্তি তৈরি করেছে। এই সমস্ত বড় বড় অনুষ্ঠানগুলো আয়োজন করার জন্য কিন্তু প্রচুর অর্থ প্রয়োজন হয়, পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। 60-এর দশকের যে দৃষ্টিভঙ্গি, চাহিদা, ঢাকা শহর বা চট্টগ্রাম শহর এবং সেখানে যে আঞ্চলিক স্থানীয় প্রতিষ্ঠান তারা যেভাবে উদযাপন করত সেই রীতি কিন্তু ভেঙে গেছে। সো বড় প্রতিষ্ঠান, বড় বিনিয়োগ, বড় আয়োজন, এটা যখন সামাজিক বাস্তবতায়, তখন কিন্তু আর্থিকভাবে এই আর্থিক অনুকূল্যটা বা স্পন্সরশিপ যেটা বলি, পৃষ্ঠপোষকতা বলি, সেখানে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কাছে রাষ্ট্রও চায়, সরকারও চায়, বা যে সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো চায় তারাও চায়। সো এক ধরনের কোলাবোরেশন তৈরি হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, বাণিজ্যিক এই সমস্ত বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এবং নাগরিক বা গ্রাহক, এক অর্থে তারা কিন্তু গ্রাহক। তো এই বাজার সম্পর্ক এবং সাংস্কৃতিক সম্পর্কর মেলবন্ধনে এ ধরনের মাস কালচার বা মাস প্রজেকশন যেটা বলি আমরা, সে ধরনের জিনিসগুলো ঘটছে। উদযাপন, ক্রেতাদের উদযাপন হয়ে যাচ্ছে সকল উৎসব, এটা ক্রেতা তৈরি, ক্রেতাকে সন্তুষ্টি করা অথবা ক্রেতার জন্য তথ্য দেওয়া, যেভাবেই বলেন, আয়োজনটা কিন্তু বিরাট। আপনি যদি এই জনসংস্কৃতির প্ল্যাটফর্মস গুলো দেখেন, যে এই দিবসগুলো উদযাপন হচ্ছে, প্রিন্ট মিডিয়া একটা অংশ নিচ্ছে এবং সেখানেও কিন্তু এই বিজ্ঞাপনের প্রয়োজনটা আপনি ছোট করে দেখতে পারেন না। অনুরূপভাবে টেলিভিশনগুলো, ভিজুয়াল যে আমাদের ফর্মটা, সেখানেও কিন্তু হচ্ছে অনুষ্ঠানগুলো, এবং সেখানেও এই বিজ্ঞাপনের ভূমিকাটা আপনি অস্বীকার করতে পারেন না। এ দুটোর বাইরে জন অংশগ্রহণে যে গ্যাদারিংস গুলো হয়, যে মানুষের উপস্থিতিতে যে জায়গাগুলোতে হয়, সেখানেও তারা তাদের প্রসার নিয়ে যেতে চায় এবং সেখানেও তারা ইনভেস্টমেন্টটা করে। এবং যারা এই জন উদ্যোগগুলো নেয়, তাদেরও কিন্তু অর্থের উৎস হিসাবে তারা খুঁজে পেতে চায় এ ধরনের প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষক হিসাবে। কিন্তু যেটি লক্ষণীয় ব্যাপার, সেটি হচ্ছে যে এটা কেন হচ্ছে। আপনি 60-এর দশকে, 70 দশকে কিন্তু এই পরিবেশটা ছিল না। সো এটা একটা স্বাভাবিক প্রবণতা, যেটি একটা ট্রানজিশনাল ফেজের অংশ হিসেবে জিনিসটা ঘটছে, একটা রূপান্তরকালীন পর্বের অংশ হিসেবে ঢুকছে। আপনি 8 কোটি মানুষ আমাদের টেলিফোন কোম্পানিগুলোর গ্রাহক, আপনারা ভুলে গেলে হবে না। আমাদের 5টি টেলিফোন কোম্পানি, একটি দেশি আর বাকি সবগুলোই বিদেশি, যাদের একটি রাষ্ট্রের একটি ব্যক্তি মালিকানার আর বাকিগুলো আমাদের বিদেশি পুঁজি। কিন্তু যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কতখানি এটা করতে পারছি কিনা জানি না, সেটা হচ্ছে যে জাতীয় বিকাশের প্রশ্নে, সংস্কৃতির নিজস্বতার প্রশ্নে যে সাংগঠনিক শক্তিগুলো এবং আদর্শিক প্রতিষ্ঠানগুলো আমাদের প্রত্যেক দেশে থাকে, তারাই কিন্তু এর কাউন্টার কালচারটা করে। এই যে কর্পোরেট কালচারের বিপক্ষে তারা জাতীয় সংস্কৃতি বা তাদের নিজস্ব চিন্তাগুলো তুলে ধরবার চেষ্টা করে, মূলধারায় থাকে। আমাদের দেশে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে কিন্তু দুর্বল হয়ে গেছে, বিশেষত বামপন্থা রাজনীতি দুর্বল হয়ে যাওয়ার কারণে এই বিলুপ্তি ঘটছে, এক ধরনের মার্জিনালাইজ হয়ে যাচ্ছে। এবং এদেরই অনুপ্রেরণায় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, তারাও কিন্তু ক্রমশই এদের সঙ্গে আর্থিক পৃষ্ঠপোষকতার সম্পর্কে জড়িয়ে গেছে। তো এটা একটা সামাজিক বাস্তবতা হিসাবেও আপনি এটাকে অস্বীকার করতে পারেন না। এই পরিস্থিতিতেই কিন্তু পুরো ব্যাপারটা ঘটছে। আরেকটি জিনিস, সেটা হচ্ছে উৎসব প্রবণতা কোনো খারাপ জিনিস নয়। এবং আমরা যদি পয়লা বৈশাখের কথা বলি, আমাদের সবচেয়ে সেকুলার একটা প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামগুলোতে তারা জেনে শুনেই কিন্তু বিনিয়োগগুলো করছে। কিন্তু যেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে আমরা কি সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার জায়গাতেই এদের দেখে আনন্দিত হব? এদের যে আর্থিক সামর্থ্য এবং আমাদের জাতীয় উন্নয়নের সাথে তারা যে লাভটা করছে, সেই হিসেবটা কি আমরা করবো কিনা, অর্থাৎ বিনিয়োগ হচ্ছে কিনা, হ্যাঁ, অর্থাৎ দেশীয় পরিপ্রেক্ষিতে আমার জাতীয় অর্থনৈতিক স্বার্থটা দেখতে হবে। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতির জায়গাটা কিন্তু বলা দরকার, যে আমাদের বড় বড় খাতগুলো, সেগুলো যদি বিদেশি বিনিয়োগের হাতে একতরফাভাবে চলে যায়,
তাহলে কিন্তু সত্যিকার অর্থে অর্থনৈতিক নিয়ন্ত্রণ যেমন তাদের হাতে চলে যাবে, সাংস্কৃতিক নিয়ন্ত্রণটাও একসময় তাদের হাতে চলে যাবে। তো এটা হচ্ছে পরিকল্পনার প্রশ্ন। যেমন ধরেন আমাদের বড় যে টেলিফোন কোম্পানিগুলো, তার দেশীয় অংশীদার হচ্ছে আমাদের দেশের ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডেভেলপমেন্ট ব্যাংক। তো সেই জায়গায় তারা দেখা প্রয়োজন যে গ্রাহক স্বার্থ, দেশীয় স্বার্থের প্রশ্নে তাদের ভয়েসটা কতটুকু। তো জাতীয় স্বার্থ এবং গ্রাহক স্বার্থের প্রশ্নে কিন্তু তাদের সেই ভয়েসটা আমরা। এই যে একটা বিষয় হচ্ছে যে আমরা সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার কথা বলছি, আমরা দেখছি কিছু কয়েকটি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে তারা বিনিয়োগ করে। আমরা কনসার্টের কথা যদি বলি, সেটা ঠিক আছে, সেখানেও দরকার আছে। আমাদের ব্যান্ড মিউজিক বা কনসার্টেরও এক ধরনের বিকাশের বিষয় আছে, উত্তরণের বিষয় আছে, সেটা হয়েছে 90 পরবর্তী সময় থেকে, তার সঙ্গে তারুণ্যের যোগাযোগ আছে। কিন্তু অন্যান্য যে জ্ঞানের যে চর্চা, মূলধারার যে সাংস্কৃতিক চর্চা, সেই জায়গায় যেমন একটা যাত্রা পালা, কোন একটা মেলাকে টিকিয়ে রাখা, একদম গ্রামীণ মেলাকে টিকিয়ে রাখা, পুতুল নাচ, এই যে বিভিন্ন রকম আমাদের যে বিভিন্ন সাংস্কৃতিক জায়গাগুলো আছে, ভাষার উৎসব বা ভাষার চর্চা, সেই জায়গাগুলোতে ওইভাবে আমরা তাদেরকে দেখি কিনা। এখন ব্যাংকিং এর খাতের ভাষায় CSR বিষয় হচ্ছে কর্পোরেট ভাষা, এটা সেই জায়গায় ওই বিনিয়োগটাকে আমরা সেভাবে দেখেছি কিনা। এই বিনিয়োগের মধ্য দিয়ে তারা একটা আর্থিক তাদের নিজস্ব খাতে এই রিটার্নটা কতটুকু আসবে সেই হিসেবটা করে। মানে এই বিনিয়োগটা তাদের ক্রেতার কাছে যাচ্ছে, রাইট। এই ব্যবসায়িক সমীকরণটা তাদের দিক থেকে করাটা অপরাধের নয়, সেটা আছে। কিন্তু অন্য দিক থেকে যদি আপনি দেখেন যে এটা গ্রহণ করছে, বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু তারও কিছু কথা থাকতে পারে। সেটা হচ্ছে জাতীয় সংস্কৃতি, যে প্রশ্নগুলো আপনি করলেন, যে সেই জায়গাগুলোতে তারা বিনিয়োগ করায় কতটুকু, সেখানেও কিন্তু করে না এমনটি নয়। যেমন বাংলা একাডেমির যে বই মেলাতে তাদের অংশগ্রহণের একটা ব্যাপার থাকে, কিংবা ধরেন লালনের উৎসবের ক্ষেত্রে যে থাকে না তা না, কিংবা শাহ আব্দুল করিমের নৌকাবাইজে তাদের দেখা যাবে। সো এই ধরনের জিনিসও কিন্তু তাদের দেখা যায়। কিন্তু আমি মৌলিকভাবে যে ব্যাপারটা ধরতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের যখন মধ্যবর্তী আয়ের দিকে আমরা যাব, ক্রমান্বয়ে কিন্তু রাজনৈতিক অর্থনীতির ক্ষেত্রে আমাদের একটি মিক্সড করা দরকার, যে আমাদের সেই জায়গায় জাতীয় পুঁজির অংশগ্রহণটা নিশ্চিত করা দরকার। না হলে কিন্তু ব্যবসায়িক নিয়ন্ত্রণটার সঙ্গে সঙ্গে আমরা সাংস্কৃতিক নিয়ন্ত্রণটা ক্রমশ হারাবো, যার ফলে আমাদের সমাজে বড় মূল্যবোধগত একটা বিবর্তন ঘটবে। উৎসবগুলি হচ্ছে, সেই উৎসবের পৃষ্ঠপোষকতা আসছে সামাজিক দায়বদ্ধতার বিষয় থেকে আসছে, এবং সেইখানে যাদেরকে নিয়ে উৎসব, যারা উৎসবের আয়োজক, তাদের থেকে তো দায় আছে, তারা কতটুকু ছাড় দিবে, কতটুকু, এবং কোন কোন উৎসবের ক্ষেত্রে আসলে নেওয়া উচিত এবং সামাজিক বিনিয়োগও এখানে একটা বড় বিষয়, যেটা একসময় পাড়া মহল্লা কেন্দ্রিক ছিল। এটা এক ধরনের মনোলিথিক কালচারাল অ্যাপ্রোচ তৈরি করে। অর্থাৎ কোনো কিছু যখন কর্পোরেটাইজ হয়, তখন কিন্তু এটা ছাঁচের মধ্যে আমরা সংস্কৃতিকে দেখবার দিকে চলে যাই। কিন্তু সংস্কৃতির মূল বৈশিষ্ট্য এবং আধারটা হচ্ছে ডাইভার্সিটি, এর বহুমুখীনতা। আমাদের সমাজে কেন, প্রত্যেক সমাজেই কিন্তু এই ডাইভার্সিটিকে বাঁচায় রাখা দরকার, না হলে এটা কিন্তু একটা ক্লান্তিকর কাজ হয়ে যায়। তো উৎসবটা প্রয়োজন, কিন্তু উৎসবের মধ্যে বিভিন্নতার ছোঁয়া থাকা দরকার। তো দেখেন এই ডাইভার্সিটিটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের উৎসবগুলোর মধ্যে, প্রাণটা কিন্তু হারিয়ে যাবে যদি দীর্ঘদিন আমরা এই নির্ভরশীলতার মধ্যে ঢুকি। আমি দুটো উৎসবের মৌলিকত্ব হারিয়ে যাবে, এবং তার সঙ্গে মানুষের যোগাযোগটা, নিজস্ব অংশগ্রহণের ব্যাপারটাও হারিয়ে যাবে। কারণ অন্যের আয়োজনে আপনি অতিথির মতন করে আসছেন। আপনি দুটো উৎসবের কথা বলতে পারি আমরা, দীর্ঘ 60-এর দশক থেকে যেটা গড়ে ওঠা আমাদের আর্ট ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা, এটা কিন্তু কোনো মানে ফাইন্যান্সিং এ হয় না। এটা একটা সোশ্যাল ক্যাপিটাল, মানে সবার অংশগ্রহণে এটা কিন্তু নিজেদের কাজ বিক্রি করে এটা গড়ে তুলছে, এবং এটাকে তারা এই ফাইন্যান্সিং এর একটা এখানকার স্থানীয় মডেল তারা তৈরি করেছে। আমি মনে করি মানে সংস্কৃতির আত্মীকরণ এবং সংস্কৃতির বিকাশ ত্বরান্বিতকরণের এই যে মানে কে পুঁজি দিচ্ছে, এই মীমাংসাটা কিন্তু তাদের মতন তারা করেছে, এবং এটা আমি মনে করি অনুকরণীয়। আরেকটি উদাহরণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে বটতলায় যেটি হয় বর্ষবরণ উৎসব, ছায়ানটে বর্ষবরণ উৎসব, তারাও কিন্তু এটাকে এই কর্পোরেটাইজেশনের বাইরে রেখেছে, যে কারণে সবাই কিন্তু ওইখানে একটা আন্তরিকতার জায়গা থেকে যায়। এর বাইরে কিন্তু দেখেন ঢাকা কোনো দ্বিধা থাকে না, এবং এর বাইরে অনেকগুলো জায়গায় হচ্ছে, কিন্তু এত
এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু সেখানে নেই। সেখানে চাকচক্য আছে, সেখানে অনেক বাহুল্যতা আছে, বাহ্যিকতা আছে, কিন্তু একটা আত্মিক সংযোগের বিষয়টা অনুপস্থিত। কারণ সেখানে আমি অতিথি হিসেবে যাচ্ছি, আমি অংশ নিয়ে যাচ্ছি না। হ্যাঁ, তো এই জায়গাটা আমি মনে করি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটা বড় ধরনের ভাবনার সুযোগ আছে, প্রভাব না করে। কারণ আমরা অর্থনৈতিকভাবে বাজার অর্থনীতিকে কিন্তু মেনে নিয়েছি, সো একে নিয়ন্ত্রণ না করেও একে কিন্তু ফ্যাসিলিটেট করাটা খুব জরুরি। অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয়ে এক ধরনের গাইডলাইন এবং পৃষ্ঠপোষকতা থাকা উচিত, যেন একেবারে তলানি থেকে উপর পর্যন্ত এই সামাজিক পুঁজির আওতায় যেন আমাদের সাংস্কৃতিক চর্চাগুলো গড়ে ওঠার একটা পরিবেশ পায়, সেটিকে তারা বাঁচিয়ে রাখা মানে রাষ্ট্রের অংশ, সরকারের অংশ হিসাবে এই কাজটি জরুরি। এবং সেখানে কিন্তু আমি মনে করি যে একটা নীতিও থাকা দরকার, যে এ ধরনের প্রোগ্রামগুলো যারা স্পন্সর করবে, জাতীয় স্বার্থটা যেন কোনোভাবে, আবেগটা যেন, মূল্যবোধ যেন এবং রুচির প্রশ্নে যেন কেউ আহত না হয়। কি হয়ে গেল বলা যায়, দেখতে দেখতে চলে গেছে, আরো বেশি সময় চলে গিয়েছে। 90 পরবর্তী সময় থেকে আমরা দেখছি ধীরে ধীরে যে বর্ষবরণ উৎসব বিষয়টি আপনি আনলেন, সে জায়গায় মঙ্গল শোভাযাত্রার কথা আনলেন। পুরো আমাদের তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা উৎসব হতো, এখন ছড়িয়ে গিয়েছে সারা ঢাকা শহরেই, আবার ঢাকার বাইরেও হচ্ছে। সেইখানে আপনি যদি দেখেন যে এই উৎসব কার, মানে এত বিজ্ঞাপন, আপনি কার ছবিটাও তুলতে পারবেন না উৎসবের, যে কারো না কারো কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের নাম চলে আসছে। হ্যাঁ, এর মূল কারণটি হচ্ছে যে এই যে 1 কোটি থেকে 1.5 কোটি মানুষের সমাবেশ নানাভাবে, একে এই কর্পোরেট হাউসগুলো তাদের গ্রাহক হিসাবে দেখতে চায়। ওই আমরা শুরুতে বলছিলাম ক্রেতার কথা। তো ওই জায়গাতে এসে তাদের দিক থেকে এটা তাদের জন্য অপরচুনিটি। এটা আমরা এটা নিয়ন্ত্রণের, এটা একটা স্বতঃস্ফূর্ততার মধ্যে, এটা আসলে রুচির প্রশ্নে, ব্যক্তি কোনটাকে নেবে কোনটা নেবে না, এই স্বাধীনতা, চয়েস অফ ইন্ডিভিজুয়াল, যেটা অমর্ত্য সেন সব জায়গায় বলেন যে গণতন্ত্রের সবচেয়ে মৌলিক বিষয়টি হচ্ছে যে আমার বাছাই করার স্বাধীনতা। এই বাছাই করার স্বাধীনতার সঙ্গে তার সাংস্কৃতিক সক্রিয়তা, তার সাংস্কৃতিক গভীরতা, তার মৌলিকত্ব এবং তার রুচির প্রশ্ন এবং বাছাই করার সজ্ঞান, ইচ্ছা, এই সামর্থ্যটা, এই সাংস্কৃতিক সামর্থ্যটা গড়ে তোলাটা খুব তৈরি হয়েছে। আমি ট্রানজিশনাল ফেজের কথাটি বলছিলাম। এই জায়গাটা আমাদের মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে আমরা আছি। আমাদের অর্থনৈতিক যে বিকাশটা হচ্ছে, সেই বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, রুচির পৃষ্ঠপোষকতা, আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, বিদ্যালয়গুলো, পরিবারগুলো মূল্যবোধ এবং সাংস্কৃতিক উত্তরাধিকার তৈরি করার ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থে কতটুকু অবদান রাখতে পারছি, সেটা একটা প্রশ্নবোধক। কারণ আমাদের টেলিভিশনে আমরা বাজারের কাছে ছেড়ে দিয়েছি, সো আমাদের দেশি বিদেশি নানা রকম প্রভাব তার মধ্য দিয়ে আসছে। আমাদের সংস্কৃতির প্রশ্নটা ইন্টারনেটের মধ্য দিয়ে আমরা ওপেন করে দিয়েছি। এটা কোনোটা খারাপ নয়, ভালো, সবটাই ভালো, আমরা উদার জায়গাটায় করেছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সেলফ গভর্নেন্স, যেটা ব্যক্তির নিজস্ব নিয়ন্ত্রণ যে মেকানিজমটা, সেটি কিন্তু শিক্ষা, সংস্কৃতি, পরিবারের মধ্যে দিয়ে তৈরি হয়। সেই জায়গাগুলো কিন্তু আমাদের দুর্বল। যে আমরা বলছিলাম যে এই যে সাংস্কৃতিক সক্ষমতা অর্জন, এবং সেই জায়গা থেকে যদি কথা বলা শুরু করেন যে স্যার, এই জায়গাটা আমি আজকে বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি। আমাদের আর্থিক খাতের যে উন্নয়নটা হচ্ছে, সেই উন্নয়নের সঙ্গে অনেক কিছু বন্য জিনিস ঢুকবে, মানে আমরা অনেক কিছু উন্মোচন করেছি, কিন্তু এই শিক্ষা, সাংস্কৃতিক সামর্থ্যটা কিন্তু ছাকনি হিসেবে কাজ করবে, যেটা আমাদের ভারসাম্য তৈরি করবে। একটি ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হয় হচ্ছে তার এই ভারসাম্যপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। কোথায় শুরু করতে হবে, কোথায় থামতে হবে, এই জানাটা খুব জরুরি, এবং কোথায় উচ্চস্বর নিতে হবে, কোথায় নিম্ন স্বরে যেতে হবে, এটা হচ্ছে ব্যক্তির বৈশিষ্ট্যগত অংশ। সো এই এবং ওভার লাউডেড হয়ে যাচ্ছে আমাদের এই, আমরা যে আজকে কর্পোরেটাইজেশন অফ কালচার যেটা বলছি, জনসংস্কৃতির যেটা আলাপ করছি, এটা ওভার ক্রাউডেড অ্যান্ড ওভার লাউডেড, মানে উচ্চস্বর এবং উচ্চকিত, এবং সেখানে জাতীয় মূল্যবোধ
তার বৈশিষ্ট্য সবকিছু নিয়ে এটা যে বাঙালির সংস্কৃতি, এটা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, সেটির স্মারকগুলো রাখতে হবে। এবং স্মারকগুলো তো আর আসমান থেকে এসে পড়বে না, এই ব্যক্তিগুলোই কিন্তু এই স্মারকগুলোর মধ্যে ছাপ রাখে। সো ব্যক্তিকে তৈরি করে হচ্ছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই শিক্ষা সাংস্কৃতিক সামর্থ্য কিন্তু তৈরি করবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো। এই ট্রানজিশনাল ফেজে আমরা কিন্তু সবাই একটু মানে উৎসমূল থেকে উৎপাটিত, অনেকটা হচ্ছে আমরা যেন আলগাভাবে আছি। সো এর শেকড় পাওয়ার উপর নির্ভর করবে আমাদের অর্থনৈতিক সামর্থ্য এবং তার টেকসই হওয়ার বিষয়টি। খুব ভয়ের কথা অর্থনীতিতে যে আমাদের হিউম্যান রিসোর্সের অভাবের কারণে প্রায় 30% আমাদের বিদেশ থেকে আয় করা যে ডলার, সেটা আবার ফেরত যাচ্ছে বিভিন্ন বিদেশিদের হাতে। এটা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সের পার্সপেক্টিভ থেকে। ঠিক উল্টো দিকে আপনি যদি জনসংস্কৃতির মধ্যে এই সাংস্কৃতিক সামর্থ্য যদি তৈরি না করেন, তাহলে এই জনসংস্কৃতির যে চাহিদা তৈরি হবে তা মেটাতেও কিন্তু দেখা যাবে যে আপনার বাইরের দেশের লোকদের দিয়ে আপনার সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে হবে। এবং সে কথাটা কিন্তু আমরা আলাপ করলাম না। প্রক্রিয়া কি শুরু হয়নি? এই প্রক্রিয়াটাও শুরু হয়েছে। আমি খুশি হতাম আপনি তুলতেন, কিন্তু আমি প্রশ্ন তুলতে বাধ্য হলাম যে আমাদের দেশের শিল্পীদের দিয়ে কি এ ধরনের জনসংস্কৃতি আয়োজনগুলো হয় না? দেখছি যে আমাদের যে কোনো উৎসব আয়োজনে আনা হচ্ছে। হচ্ছে। তো এই কর্পোরেটাইজেশনের বিপদের জায়গা হচ্ছে এইরকম, এর পরিধি বাড়তে বাড়তে এমন একটি জায়গায় চলে যাবে যখন মনে হবে যে না, দেশীয় সামর্থ্য দিয়ে এত বড় প্রতিষ্ঠান করা যাচ্ছে না। তো শিল্পী আসবে বাইরে থেকে, আয়োজক প্রতিষ্ঠানও থাকবে কনসালটেন্ট হিসেবে বাইরে থেকে, যেটি আমাদের দেশে উন্নয়ন প্রকল্পগুলোতে হচ্ছে। সো আমাদের মধ্যবর্তী আয়ের দেশে যেতে হলে এই শিক্ষায় বিনিয়োগ, এই সংস্কৃতিতে বিনিয়োগ, এগুলোতে মনোযোগী হতে হবে, এবং সেটা রাষ্ট্র, সমাজ এবং সামাজিক উদ্যোগের জায়গা থেকে। সো আমাদের পরের মানে ধার করে ঘি খাওয়ার একটা সংস্কৃতি আছে আমাদের। সেই ধার খেয়ে ঘি খাওয়া থেকে বেরিয়ে এসে নিজেদের পরম্পরার, অন্তত এই পরম্পরা সংস্কৃতির আমাদের ত্যাগ করতে হবে। এবং এখানে সাংস্কৃতিক সামর্থ্যটা এমনভাবে অর্জন করতে হবে যেন আমরা অন্যদের দিকে নিতে আমরা দ্বিধা না করি। আমরা নেব আর দেব, কিন্তু আমরা শুধু নেব এমন যেন না হয়। আমরা নিজেরা পারবো, এই কথাটা বলতে হবে। হ্যাঁ, এবং আমরা যে পারি সেই স্বার্থ আমরা সব জায়গায় রাখি। তো এই জায়গায় তো ঘাটতি নেই, যেটা আপনি সাংস্কৃতিক ক্ষেত্রে বললেন যে আমরা সাংস্কৃতিক আয়োজনে বিভিন্ন উৎসবে আমরা বাইরে থেকে আনছি, তা আমাদেরই তো সম্পদের অভাব নেই। আমাদের সম্পদের অভাব নেই, এবং এই জায়গাটায় ক্রমশই না করাটা শিখতে পারাটা খুব জরুরি। আমাদের বাহ্যিক ঝলকানির ব্যাপার থাকে, তো সেটা হয়তো আমাদের সংস্কৃতি কখনোই বাহ্যিক ঝলকানির পৃষ্ঠপোষক না। আমাদের এই জায়গাতে সেই ঝলক দেখাতে চায়। এই জায়গাতে একটা রূপান্তরকালীন পর্ব, যে বাজার অর্থনীতির নিজস্ব একটা চরিত্র আছে। বাজারের সঙ্গে আমাদের সংস্কৃতির মেলবন্ধন করে আত্মীকরণেরও একটা কিন্তু পর্ব আছে। যারা বাজার সংস্কৃতির মধ্যে নিজেদের বিকাশটাকে দেখতে চান, তাদের অন্তত নিজের জাতীয় পুঁজি এবং যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, যে সুযোগগুলো আসছে, সেগুলো নেওয়ার জন্য নিজেদের তৈরি করতে হবে। কারণ একটা গণতান্ত্রিক সমাজে এবং বাজারের জায়গা থেকেও সব ধরনের সব জায়গার সুযোগগুলোকে রেখে দেবে। এবং এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হলো। আপনাকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি, সময়কে ধন্যবাদ জানাচ্ছি, যে সাংস্কৃতিক অর্থনীতি কিন্তু আমাদের একটা চেহারা দাঁড়াচ্ছে। এই প্রশ্নটা কিন্তু আপনি প্রথমবারের মতন কিন্তু আনলেন, যে আমাদের উৎসবগুলোকে কেন্দ্র করে, আমাদের যেমন ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে একটা বড় অর্থনীতি আছে, আমাদের অসাম্প্রদায়িক এই ধরনের প্রতিষ্ঠানগুলো, জাতীয় দিবসগুলোকে নিয়ে এর কিন্তু একটা অর্থনীতি আছে। এর পোশাকে এর একটা প্রভাব পড়ছে, খাবারের একটা প্রভাব পড়ছে, এবং মোবিলিটির প্রশ্নে, এই যে শহরে এক প্রান্ত থেকে অন্যখান থেকে আমরা যাচ্ছি, তার একটা প্রভাব আছে। এবং উদযাপন করা, মানে উদযাপন করা এবং সেখানে শরিক হওয়া, এবং নিউ টাইপ অফ কমিউনিটি। এখন আমরা একটা বিষয় তো উত্তরণ ঘটেছে, রূপান্তর ঘটেছে। উত্তরণ হচ্ছে রূপান্তর শব্দটা আমরা এখানে জড়িয়ে, আমরা স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, আমাদের শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলো পালনের চেয়ে উদযাপনের দিকে কিন্তু আমরা বেশি গিয়েছি। এটা কিন্তু যতই আপনার অর্থনৈতিক সামর্থ্য বাড়বে, ততই কিন্তু এটা
সব প্রশ্নেই কিন্তু উদযাপন এরকম একটা পেশাদারিত্বের বিষয়টি দাঁড়াবে। দাঁড়াবে, হ্যাঁ। কিছু কিছু প্রতিষ্ঠান দাঁড়াবে যারা এগুলোকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা করবে এবং তাদের এক্সপার্টিস গুলো তৈরি হবে, এবং সেটাকেই কিন্তু এক ধরনের কর্পোরেটাইজেশনের এবং সেই জায়গা থেকে কালচার হিসাবে আমরা দেখব। সেই জায়গা থেকেই যে আমরা সেটা রাজনীতিতে ঘটবে, সংস্কৃতিতে ঘটবে, এবং সত্যিকার অর্থে আমাদের ব্যক্তিগত উৎসব উদযাপন সেখানেও কিন্তু এর ছায়া পড়বে। এবং সেই জায়গা থেকে আমরা উদযাপনটা করবো নিজস্ব সাংস্কৃতিক সামর্থ্য দিয়ে, এটাই তো সামর্থ্য কথা। দিয়ে। এবং এই সামর্থ্যটা হচ্ছে তার মৌলিক চিন্তা এবং মূল্যবোধ দিয়ে, সেটা যেন আমরা হারিয়ে না হারিয়ে ফেলি। না যাই। বাজারের কাছে যেন সেই জিনিসটা হারিয়ে না। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।